হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোসাইজ তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমরা যারা যারা এএনএম জিএনএম 2024 জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এই শেষ সময়ে অন্তিম প্রস্তুতি পর্ব নিয়ে চলে এসেছি। আজকে ফিজিক্যাল সায়েন্সের আমরা পার্ট নাম্বার 5 দেখব। আমরা 4টি পার্ট অলরেডি কমপ্লিট করে নিয়েছি, সেখানে খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দেখেছি। আজকে আমাদের এখানে টোটাল 25টির মতো প্রশ্ন আছে। 25টির মতো প্রশ্ন আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা কমপ্লিট ক্লাসটি দেখবে, প্রশ্ন আসবে, তোমরা আগে ভিডিওটি পজ করে নিজেরাই আনসার দেওয়ার চেষ্টা করবে, তারপরেই সলিউশন দেখবে, ঠিক আছে? আজকে একটু অঙ্কের পরিমাণ বেশি আছে, তো তোমরা খাতা পেন নিয়ে বসো, অঙ্কগুলো আসবে, নিজেরা আগে সলভ করবে, তারপরেই কিন্তু সলিউশনটা দেখবে। কমপ্লিট ক্লাসটি দেখবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিকে লাইক করবে। আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই বেল আইকনটি ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখো, ঠিক আছে? আর ক্লাস শেষে তোমাদের ক্লাস পিডিএফ প্রয়োজন। এই ক্লাস পিডিএফ তোমরা কোথায় পাবে? আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। এই দুই গ্রুপে তোমরা আমাদের সমস্ত ক্লাস পিডিএফ, এছাড়াও আমাদের যে মক টেস্ট চলছিল সেই মক টেস্টের পিডিএফগুলো, এমনকি যদি তোমাদের এএনএম জিএনএমের উপর কোনো রকম আপডেট আসে তাহলে কিন্তু এই দুই গ্রুপেই তোমরা পেয়ে যাবে। গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা এখনই নয়তো বা ক্লাসের শেষে গ্রুপগুলো চেক আউট করে সেখান থেকে কিন্তু তোমাদের প্রয়োজনীয় পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? তাহলে চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন বলেছে কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন? কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম থিওরি কে প্রদান করেছিল বা কে দিয়েছিলেন? অপশন আছে প্ল্যাঙ্ক, আইনস্টাইন, রাদারফোর্ড নাকি হাইজেনবার্গ। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে প্ল্যাঙ্ক, ঠিক আছে? প্ল্যাঙ্ক দিয়েছিল কোয়ান্টাম তত্ত্ব। চলো নেক্সট, 2 নম্বর প্রশ্ন দেখা বলেছে আলোর তরঙ্গ তত্ত্বের উদ্ভাবন করেন কে? ওয়েভ থিওরি অফ লাইট, ঠিক আছে? ওয়েভ থিওরি অফ লাইট অর্থাৎ আলোর তরঙ্গ তত্ত্বের উদ্ভাবন কে করেন? অপশন আছে ডিমোক্রিটাস, হাইগেন, রজার বেকন নাকি আলমাসুদি। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, হাইগেন, ঠিক আছে? হাইগেন অথবা হাইজেন বলতে পারো, আলোর তরঙ্গ তত্ত্বের উদ্ভাবন করেছিলেন। নেক্সট, 3 নম্বর প্রশ্ন বলেছে 1 পেটামিটার সমান সমান কত মিটার? এটা আমাদের মিটারে বের করতে হবে। অপশন আছে 10⁻⁻18 মিটার, 10⁻18 মিটার, 10⁻15 মিটার নাকি 10⁻15 মিটার। 1 পেটামিটার সমান সমান কত মিটার? এখানে দেখো ডি নাম্বার হয়ে যাবে আমাদের রাইট আনসার। 1 পেটামিটার ইকুয়ালস টু 10⁻15 মিটার, ঠিক আছে? 1 পেটামিটার ইকুয়ালস টু 10⁻15 মিটার। এবারে 10⁻15 মিটার, হ্যাঁ, 5 মিটার। এবারে তোমরা বলো 1 ন্যানোমিটার সমান সমান কত মিটার? এটা কিন্তু তোমাদের একটা পিওয়াইকিউ ছিল, আমি তোমাদের এটা হোমওয়ার্ক দিলাম, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে 1 ন্যানোমিটার সমান সমান কত মিটার। চলো নেক্সট, 4 নম্বর প্রশ্ন দেখা বলেছে ট্রেন লাইনের পাশে দাঁড়ানো এক ব্যক্তির সাপেক্ষে চলন্ত ট্রেনের যাত্রীরা আপেক্ষিক স্থিতিশীল, পরম স্থিতিশীল, আপেক্ষিক গতিশীল নাকি পরম গতিশীল। ট্রেন লাইনের পাশে দাঁড়ানো আছে, এটা ট্রেন লাইন, এদিকে ট্রেন যাচ্ছে আর পাশে স্টেশনে একটা লোক দাঁড়িয়ে আছে। এই ব্যক্তির সাপেক্ষে ট্রেনের মধ্যে যে সমস্ত লোক বসে আছে তাদের অবস্থা কী প্রকৃতির হবে? অপশনগুলো তোমরা দেখে নিলে, রাইট আনসার চুজ করেছো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি, ঠিক আছে? আপেক্ষিক গতিশীল। ট্রেনের লাইনের পাশে দাঁড়ানো এক ব্যক্তির সাপেক্ষে চলন্ত ট্রেনের যাত্রীরা আপেক্ষিক গতিশীল। দেখো অ্যাকচুয়ালি কী হয়, ট্রেন যায়, ট্রেনের মধ্যে তো যাত্রীরা চলাচল করে না, কিন্তু যে লাইনের পাশে দাঁড়িয়ে আছে এই ব্যক্তির সাপেক্ষে কিন্তু মনে হচ্ছে যে এই ব্যক্তি লাইনের উপর দিয়ে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে না, এটা রিলেটিভ। তাই ট্রেন লাইনের পাশে দাঁড়ানো কোনো ব্যক্তির সাপেক্ষে চলন্ত ট্রেনের মধ্যে যে যাত্রীরা রয়েছে তাদেরকে আপেক্ষিক গতিশীল মনে হবে, ঠিক আছে? নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখা বলেছে একটি গাড়ির বেগ দেওয়া আছে 27 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 8 সেকেন্ড পরে 11 মিটার পার সেকেন্ড হয়ে যায়। তাহলে সবার প্রথমে আমরা যদি বেগটাকে ধরে নিই ইউ, তাহলে ইউ ছিল আমাদের 27 মিটার পার সেকেন্ড, তারপর 8 সেকেন্ড পরে টাইম দেওয়া আছে টি, 8 সেকেন্ড পরে কী হয়ে যায়? বেগটা হয়ে যায় 11 মিটার পার সেকেন্ড। এটাকে আমরা ভি ধরতে পারি, মানে অন্তিম বেগ। ইউ হলো প্রাথমিক বেগ, ভি হলো অন্তিম বেগ, আর সময় দেওয়া আছে আমাদের টি। বলেছে গাড়িটির ত্বরণ কত হবে? এখানে দেখো ত্বরণ আমাদের কনস্ট্যান্ট হবে, ঠিক আছে? অপশানগুলো দেখে তো বোঝাই যাচ্ছে যে 2, 4, -2 এগুলো কি কনস্ট্যান্টই তো। তাহলে ত্বরণ যেহেতু কনস্ট্যান্ট আছে সেক্ষেত্রে আমরা 4টা সূত্র পড়েছি। একটা হলো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, আর একটা হলো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে? এই 3টি সূত্র পড়েছি আমরা, 4টি নয় 3টি সূত্র পড়েছি। কি কনস্ট্যান্ট ত্বরণের ক্ষেত্রে, ত্বরণ যখন ধ্রুবক থাকবে। এবারে আমাদের এখানে কোন সূত্রটা প্রয়োগ করলে, সেই 3টি সূত্রের মধ্যে কোন সূত্র প্রয়োগ করলে আমরা ত্বরণ বের করতে পারবো? দেখো, যদি আমরা ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এই সূত্রটা দিয়ে থাকি, তাহলে দেখো এখানে আমাদের ভির মান দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে, টির মানও দেওয়া আছে। আমাদের কিসের মান বের করতে বলেছে? এ, অ্যাসিলারেশন অর্থাৎ ত্বরণ। তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো এ ইকুয়ালস টু কী হবে? ভি মাইনাস ইউ আপন টি, তাই তো? এবারে মানগুলো বসিয়ে দাও। দেখো আমাদের ভির মান কী দেওয়া আছে? 11, তারপর ইউ এর মান দেওয়া আছে 27,
বিয়োগ করে দিলে তারপর নিচে আমাদের টি বা সময় লিখতে হবে। সময় কত ছিল 8 সেকেন্ড, পরে নিচে 8 লিখে দিলাম। ঠিক আছে, এবারে আমরা 11 থেকে যদি 27 বিয়োগ করি তাহলে কত আসছে -16, আর নিচে আমাদের 8, কাটাকাটি করলে আসবে 2 সমান সমান আমাদের উত্তর বেরোচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার কেন? কারণ ত্বরণের একক আমরা জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে অপশান দেখো, এটা হলো আমাদের রাইট আনসার। ঠিক আছে, এখানে খ আছে, যাই হোক তোমরা -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বের করতে পারলেই হয়ে গেল, এটাই আমাদের রাইট আনসার। ঠিক আছে, এখানে দেখো খ নাম্বারে যেটা দেওয়া আছে -2 দেওয়া আছে ঠিকই, কিন্তু মিটার পার সেকেন্ড দেওয়া আছে, মানে মিটার সেকেন্ড ইনভার্স। এটা কিন্তু বেগের একক, ত্বরণের একক নয়, তাই আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন বলেছে 100 কেজি, 125 কেজি, 150 কেজি এবং 160 কেজি ভরের 4টি মোটর সাইকেল সমবেগে থাকলে কোনটির বেগ সহজে পরিবর্তন করা যাবে? 100 কেজির একটা মোটর সাইকেল আছে, 125 কেজি, 150 কেজি আর 160 কেজির 4টি মোটর সাইকেল সমবেগে চলছে, তাহলে কোনটির বেগ আমরা সহজে পরিবর্তন করতে পারবো? দেখো তোমাদের সামনে যদি একটা 10 কেজির একটা লোহার বল থাকে আর একটা ছোট ক্রিকেট বল থাকে, আর দুইটিকেই যদি সমবেগে ছুঁড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এই যে বল আছে, ছোট ক্রিকেট বল, এই বলটিকে কিন্তু হালকা করে টাচ করলেই এটা দিক পরিবর্তন হয়ে যাবে, বেগেরও পরিবর্তন হয়ে যাবে। কিন্তু যদি এই 10 কেজির একটা লোহার বল থাকে আর সেখানে যদি তুমি আঙ্গুল দিয়ে সেটাকে তার দিক পরিবর্তন, বেগ পরিবর্তন চেষ্টা করো, তাহলে কিন্তু অত সহজে পরিবর্তন করা সম্ভব হবে না। তাহলে যার মাস বেশি তার বেগ সহজে পরিবর্তন করা সম্ভব নয়, যার মাস কম তার বেগ সহজেই পরিবর্তন করা সম্ভব। এবারে এই যে 4টি ভরের মোটরসাইকেল দেওয়া আছে, এর ক্ষেত্রে যার মাস সব থেকে কম তার বেগ আমরা সহজেই পরিবর্তন করতে পারবো। এখানে অপশানগুলোর মধ্যে দেখো এ নাম্বার যে অপশান দেওয়া আছে 100 কেজি, এই 100 কেজি হলো সব থেকে কম মাসের এখানে মোটরসাইকেল, এর আমরা সহজেই বেগ পরিবর্তন করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারলে? নেক্সট 7 নম্বর প্রশ্ন বলছে কোনটি স্পর্শ বল, কোনটি কন্ট্যাক্ট ফোর্স? কন্ট্যাক্ট ফোর্স, স্পর্শ বল কোনটি? অপশান দেওয়া আছে ঘর্ষণ, টান বল, সংঘর্ষ বল নাকি সবগুলো। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি, সবগুলো। দেখো ঘর্ষণ কী হবে, এই যে ভূমি রয়েছে, ভূমির উপর দিয়ে কোনো ব্লককে যদি নিয়ে যাই তাহলে এর মধ্যে ঘর্ষণ বল কাজ করে। এখানে দেখো ভূমির সাথে ব্লকের একটা কন্ট্যাক্ট রয়েছে, এটা একটা স্পর্শ বল। তারপর টান বল, টান বল কী হবে, যদি আমরা একটা আলমিরাকে টেনে নিয়ে যাই তাহলে কি ভূমির সাথে তো এই আলমিরার সংযুক্ত অবস্থায় থাকে, এখানেও স্পর্শ করে আছে। তারপর সংঘর্ষ বলের ক্ষেত্রে তো ঘর্ষণ হচ্ছে, তো একই সবগুলোই হলো স্পর্শ বল অথবা কন্ট্যাক্ট ফোর্স। নেক্সট 8 নম্বর প্রশ্ন, এটা একটা অঙ্ক দেখো, বলেছে কোনো গাড়ির বেগ 3 গুণ করা হলে তার প্রাপ্ত গতিশক্তি পূর্বের গতিশক্তির কী হবে? অপশন দেওয়া আছে 1/3 অংশ, 9 গুণ 1/9 অংশ নাকি 3 গুণ। কোনো গাড়ির বেগ যদি আমরা 3 গুণ করে দিই তাহলে গতিশক্তি, অন্তিম গতিশক্তি পূর্বের গতিশক্তির কী হবে? আমরা গতিশক্তির সূত্র জানি যে এনার্জি ইকুয়ালস টু ½ mv²। এবারে এখানে দেখো গাড়ি যেহেতু দেওয়া আছে নির্দিষ্ট করে, তো প্রথমে গাড়ির ওজন যা থাকবে, ভর যেটা থাকবে, শেষেও কিন্তু সেটাই থাকবে, তাই আমাদের মাস এখানে কনস্ট্যান্ট আর এখানে হাফ তো কনস্ট্যান্টই। তাহলে আমরা লিখতে পারি যে এনার্জি ভ্যারাইজেস v², মানে আমাদের যে গতিশক্তি সেটা কিসের উপর নির্ভর করছে? গতিবেগের বর্গের উপর নির্ভর করছে। এবারে দেখো 3 গুণ, প্রথমে ছিল ধরে নিলাম আমরা v, তারপর হয়ে গেছে 3v, তাহলে প্রথমে যদি v² হয় তাহলে শেষে গিয়ে কত হবে? সেটা 9v² হয়ে যাবে। তাহলে দেখো প্রথমের ক্ষেত্রে 9 গুণ বেড়ে যাচ্ছে। ঠিক আছে, প্রথমে v² ছিল, পরে হয়ে যাচ্ছে 9v²। তাহলে অন্তিম গতিশক্তি পূর্বের গতিশক্তির কত গুণ হচ্ছে? 9 গুণ। এখানে বি নাম্বার হয়ে যাবে আমাদের রাইট আনসার। ঠিক আছে, বুঝতে পারলে তোমরা? এ ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আগেই প্র্যাকটিস করানো হয়েছে অনেক, তো আশা করছি এই সমস্ত প্রশ্নে তোমাদের এখন কোনো প্রবলেম হয় না। চলো নেক্সট 9 নম্বর প্রশ্ন, এটাও একটা অঙ্ক দেওয়া আছে, বলেছে 70 কেজি ভরের একজন দৌড়বিদের গতিশক্তি দেওয়া আছে 1260 জুল, তার বেগ কত? খুব ইজি একটা কোশ্চেন, তোমাদের ডাইরেক্ট ফর্মুলা দিলেই আনসার বেরিয়ে আসবে। বলেছে 70 কেজি ভর, মানে মাস এম দেওয়া আছে আমাদের 70 কেজি, গতিশক্তি এনার্জি দেওয়া আছে আমাদের, কাইনেটিক এনার্জি দেওয়া আছে আমাদের 1260, তাহলে আমাদের বেগ কত হবে? তাহলে আমাদের এমন একটা সূত্র বের করতে হবে যেখানে এনার্জি থাকবে, কাইনেটিক এনার্জি থাকবে, মাস থাকবে এবং বেগ থাকবে। তাহলে আমরা কাইনেটিক এনার্জির মান এবং মাসের মান বসিয়ে দিয়ে বেগের মান বের করতে পারবো। এবারে এরকম সূত্র আমরা একটি জানি, সেটা হলো কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু ½ mv²। মাত্রই এই সূত্র দিয়ে কোশ্চেনটি করলাম, আগের কোশ্চেনটি। তাহলে এখানে দেখো আমাদের বলেছে কাইনেটিক এনার্জি দেওয়া আছে 1260 জুল, লিখে দাও 1260 লিখলে। এবারে ইকুয়ালস টু ½ m এর মান কত দেওয়া আছে? দেখো মাস দেওয়া আছে 70 কেজি ইন্টু v²। এবারে 2 দিয়ে যদি 70কে কাটি এখানে আসছে 35 দিয়ে যদি আমরা 1260কে কাটি তাহলে এখানে আসছে 36, তাহলে v² ইকুয়ালস টু 36।
তাই তো? তাহলে ভি ইকুয়ালস টু √36, আর √36 মানে হলো 6 মিটার পার সেকেন্ড অথবা মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে এখানে দেখো অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। 70 কেজি ভরের একজন দৌড়বিদের গতিশক্তি যদি 1260 জুল হয় তাহলে তার বেগ হবে 6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, বা মিটার সেকেন্ড ইনভার্স। এ ধরনেরই ইজি কোশ্চেন কিন্তু তোমাদের এনএম-জিএনএমে আসে। এ ধরনের কোশ্চেনই যত বেশি তোমরা প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমাদের এক্সামে সময় কম লাগবে আনসারগুলো বের করতে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, এটাও একটা অঙ্ক দেওয়া আছে, বলেছে 5 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উপরে তুলতে এর বিভব শক্তি কত হবে? অপশন আছে 325 জুল, 700 জুল, 980 জুল নাকি 900 জুল। এখানে বিভব শক্তি যে দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি তোমাদের বের করতে বলেছে স্থিতিশক্তি। কি? স্থিতিশক্তি। এই স্থিতিশক্তিকেই আমরা কি বলে থাকি? বিভব শক্তি অথবা পোটেনশিয়াল এনার্জি। এবারে তোমাদের সূত্র বলে দিয়েছিলাম আমি যে পোটেনশিয়াল এনার্জি ইউ ইকুয়ালস টু mgh, মানে কোনো হাইট থেকে যদি নিচে নামে অথবা কোনো ভূপৃষ্ঠ থেকে যদি আমরা কোনো উচ্চতায় নিয়ে যেতে চাই তাহলে তার মধ্যে কি হবে? পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত হবে। যদি আমরা নিচ থেকে উপরে নিয়ে যাই আর উপর থেকে যদি নিচে আসে তাহলে স্থিতিশক্তি কী হয়? হ্রাস পায়। এবারে আমাদের বলেছে যে 20 মিটার উপরে তুলতে হবে, অর্থাৎ সেই বস্তুর মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হবে। সেই স্থিতিশক্তি কতটা হবে সেটাই আমাদের বের করতে বলেছে। এবারে আমাদের এম মানে কি? মাস বসিয়ে দাও, 5 দেওয়া আছে। তারপর জির মান আমাদের ধরতে হবে এখানে 9.8, তারপর এইচের মান আমাদের এখানে ধরতে হবে 20, যেহেতু আমাদের 20 মিটার উপরে তুলতে হবে। এবারে 5 20 কত হয়? 100, 100-র সাথে 9.8 আমাদের গুণ করতে হবে। গুণ করলে কত আসবে? 980 জুল, ঠিক আছে। এটা একটা এনার্জি, আর এনার্জির একক হলো জুল। তাহলে দেখো রাইট আনসার আমাদের হয়ে যাচ্ছে সি, 980 জুল। তাহলে 5 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যদি আমরা 20 মিটার উপরে তুলতে চাই তাহলে এর মধ্যে বিভব শক্তি কতটা থাকবে? সেটা হলো 980 জুল। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ইজি কোশ্চেন ছিল কিন্তু। নেক্সট 11 নম্বর প্রশ্ন, এটাও একটা অঙ্ক, বলেছে কোনো সিলিন্ডারের উপর প্রযুক্ত চাপ দেওয়া আছে 2.45 × 10⁴ পাস্কাল এবং সিলিন্ডারটির উপর প্রযুক্ত বল দেওয়া আছে 490 নিউটন। তাহলে সিলিন্ডারটির ক্ষেত্রফল কত হবে? ভালো একটা কোশ্চেন। এটাও তো আমাদের ডাইরেক্ট কিন্তু ফর্মুলা দিয়েই হয়ে যাবে। আমাদের কি দেওয়া আছে? সবার প্রথমে দেখো চাপ, প্রেশার আমাদের দেওয়া আছে, আর আমাদের ফোর্স দেওয়া আছে। বের করতে বলেছে আমাদের এরিয়া এ। আমরা সূত্র জানি যে প্রেশার ইকুয়ালস টু ফোর্স আপন এরিয়া। প্রেশার ইকুয়ালস টু ফোর্স আপন এরিয়া। চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলের ওপর যতটা পরিমাণ বল প্রয়োগ করা হয় সেটাকে আমরা চাপ বলে থাকি। এবার আমাদের এখান থেকে এরিয়া বের করতে বলেছে, তাহলে এ ইকুয়ালস টু কী হবে? এফ আপন পি। এবারে এফ এর মান আমরা বসিয়ে দিই। এফ এর মান আমাদের কত দেওয়া আছে? এফ এর মান দেওয়া আছে 490 নিউটন। আর আমাদের প্রেশার বা চাপ দেওয়া আছে 2.45 × 10⁴ পাস্কাল, ঠিক আছে। এবারে কাটাকাটি করার পরে তোমাদের এখানে যেটা আসবে আমি ডাইরেক্ট বলে দিচ্ছি। এখানে দেখো কত আসবে? 200 গুণ 10⁻⁻4 মিটার স্কোয়ার। এবারে দেখো আমাদের এখানে মিটার স্কোয়ারে কিন্তু কোনো অপশান দেওয়া নেই, সব কিছু আমাদের দেওয়া আছে সেন্টিমিটার স্কোয়ারে। এবারে এই মিটার স্কোয়ারকে আমাদের সেন্টিমিটার স্কোয়ারে নিয়ে যেতে হবে। আমরা জানি যে 1 মিটার ইকুয়ালস টু 10 স্কোয়ার সেন্টিমিটার, ঠিক আছে, সেন্টিমিটার। তাহলে মিটারের জায়গায় আমরা 10 স্কোয়ার সেন্টিমিটার লিখতে পারি। তাহলে এখানে দেখো কত হচ্ছে? 200 গুণ 10⁻⁻4 গুণ 10 স্কোয়ার, তার স্কোয়ার কত হবে? 10⁴ cm স্কোয়ার। তাহলে এখানে 10⁴ আর 10⁻⁻4 কাটা, আমাদের উত্তর আসছে দেখো 200 সেন্টিমিটার স্কোয়ার, যেটা আমাদের অপশান দেওয়া আছে কোথাও? বি অপশান, ঠিক আছে। বি নাম্বার হয়ে যাবে আমাদের রাইট আনসার, 200 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কোনো সিলিন্ডারের উপর প্রযুক্ত চাপ যদি আমাদের 2.45 × 10⁴ পাস্কাল এবং সিলিন্ডারটির উপর প্রযুক্ত বল যদি আমাদের দেওয়া থাকে 490 নিউটন, তাহলে সিলিন্ডারটির ক্ষেত্রফল কত হবে? 200 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট 12 নম্বর প্রশ্ন, বলেছে কোনো বস্তুকে স্থির তরলে নিমজ্জিত করলে বস্তু উপরের দিকে লব্ধি বল অনুভব করে, তাকে বলা হয়। এখানে ধরো একটি বালতিতে জল নেওয়া আছে, বালতিতে এবারে কোনো একটা বস্তুকে জলের মধ্যে ডোবানোর চেষ্টা করা হলো। তখন এই যে জল, ঠিক আছে, জল এই বস্তুর উপরের দিকে একটা বল প্রয়োগ করে থাকে, একটি লব্ধি বল প্রয়োগ করে থাকে। এই লব্ধি বলটাকে আমরা কি বলে থাকি? অপশন আছে তাপ, ঘনত্ব, প্লবতা নাকি আপেক্ষিক তাপ। যার জন্য কি হয়? একটি বস্তু জলের উপরে ভাসতে থাকে। কোন বলের জন্য? এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, প্লবতা বলের জন্য, ঠিক আছে। প্লবতা বলের জন্যই কিন্তু কোনো বস্তুকে যদি আমরা ডুবিয়ে দিই তাহলে সেটা উপরের দিকে উঠে আসে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, বলেছে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক সূচক সমীকরণ কোনটি? খুব ইম্পর্টেন্ট এটি কোশ্চেন,
তোমাদের পড়ানো হয়েছে যখন তোমাদের থার্মোমিটার, ফারেনহাইট এই সমস্ত এর উপরে যখন কোশ্চেন করানো হয়েছিল, তখন কিন্তু তোমাদের এদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু বলে দেওয়া হয়েছিল। সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক ছিল সমীকরণ কোনটি? অপশন আছে C/5 = F-32/9, C/9 = F-32/5, C = F-32/9, নাকি F = C-32/5। কী হয়ে যাবে রাইট আনসার? কনফিউজিং কিন্তু অপশানগুলো, খুব ভালো মতো দেখো। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ, C/5 = F-32/9। এটি হলো আমাদের কারেক্ট ইকুয়েশনটা, ঠিক আছে? C/9 কিন্তু নয়, C/5। নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখো বলেছে ইস্পাতের আয়তন প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ আমাদের গামা দেওয়া আছে কত? 33 × 10⁻⁻6 কেলভিন ইনভার্স। আমরা জানি যে আয়তন প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 3 ক্ষেত্রেই কিন্তু এর একক যে হয় সেটা কেলভিন ইনভার্স অথবা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এবারে আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, বের করতে হবে আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। অপশনগুলো তোমরা দেখে নাও, অঙ্কটাও করে নাও। করেছ? আমি করে দিচ্ছি তোমাদের। দেখো, আমরা আলফা বিটা গামার মধ্যে একটা সূত্র জানি যে আলফা = β/2 = γ/3, তাই তো? এবারে এই সূত্র থেকে কি আমরা এটা লিখতে পারি না যে β/2 = γ/3? অবশ্যই লিখতে পারি। এখানে আমাদের গামার মান দেওয়া আছে, আমাদের বিটার মান বের করতে বলেছে। এবারে দেখো যদি আমরা করি তাহলে দেখো বিটা = কত হচ্ছে? 2/3 × গামা। গামার মান কত দেওয়া আছে? 33 × 10⁻⁻6। এবারে 3 দিয়ে 33কে যদি আমরা কেটে দিই তাহলে আমাদের 11 আসছে। এখানে কাটাকাটি করে আমাদের ফাইনাল যেটা আনসার আসছে সেটা হলো 22 × 10⁻⁻6 কেলভিন ইনভার্স। দেখো এটা আমাদের অপশন নাম্বার বিতে দেওয়া আছে 22 × 10⁻⁻6, ঠিক আছে? তাহলে ইস্পাতের আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি আমাদের 33 × 10⁻⁻6 হয়, তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হয়ে যাবে 22 × 10⁻⁻6, ঠিক আছে? তোমাদের জন্য এই যে সূত্রটি আলফা = β/2 = γ/3, এই সূত্রটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তোমরা নোট ডাউন করে রাখবে। চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো বলেছে ক্যালোরিমিটারের মূল নীতি কোনটি? ক্যালোরিমিটারের মূল নীতি, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। অপশন আছে মোট বর্জিত তাপ = মোট গৃহীত তাপ, মোট বর্জিত তাপ = মোট উদ্ভূত তাপ, মোট বর্জিত তাপ = মোট প্রযুক্ত তাপ, নাকি মোট বর্জিত তাপ = মোট অপসারিত তাপ। এটা তোমরা মনে রাখবে যে ক্যালোরিমিটারের মূল নীতি যে নীতির উপর কাজ করে থাকে ক্যালোরিমিটার, সেটা হলো মোট বর্জিত তাপ = মোট গৃহীত তাপ। মানে কোনো গরম বস্তু যতটা তাপ বর্জন করবে, ঠিক আছে, একটা গরম বস্তু এবং একটি ঠান্ডা বস্তু, এই দুই বস্তুকে যদি আমরা একসাথে যুক্ত করে রাখি, তাহলে এই গরম বস্তু যতটা পরিমাণ তাপ বর্জন করবে, এই ঠান্ডা বস্তু ঠিক ততটা পরিমাণ তাপ গ্রহণ করবে, ঠিক আছে? এটাই হলো ক্যালোরিমিটারের মূল নীতি। নেক্সট 16 নম্বর প্রশ্ন বলেছে নির্দিষ্ট দিকে তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলা হয়? নির্দিষ্ট দিকে তরঙ্গ একক সময়ে যে দূরত্বটা অতিক্রম করবে তাকে আমরা কি বলে থাকি? তোমরা এটা তরঙ্গ না দিয়ে যদি এমনিতেই ভাবো, ঠিক আছে, কাইনেমেটিক্সের অঙ্ক হিসেবেই যদি দেখো, তাহলে কোনো এক ব্যক্তি একক সময়ে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাকে সেই ব্যক্তির কি বলা হয়? বেগ বলা হয়। যেহেতু এখানে তরঙ্গ একক সময়ে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, তাহলে কি হবে? দূরত্ব বাই সময়। আমি বলেছিলাম যে একক যখনই থাকবে, একক সময় যদি হয় তাহলে নিচে থাকবে, একক দূরত্ব যদি হয় তাহলে দূরত্ব নিচে থাকবে, ঠিক আছে? একক কিলোমিটার যদি হয় তাহলে কিলোমিটার নিচে থাকবে। এখানে বলা আছে একক সময়, তাই আমরা সময়টাকে নিচে লিখলাম আর দূরত্বটাকে আমরা উপরে লিখলাম। এবারে দূরত্ব বাই সময় আমরা কি জানি? বেগ জানি, তাই তো? এবারে এখানে তরঙ্গের একক সময়ে দূরত্ব অতিক্রম করা বলেছে, তাই একে আমরা কি বলে থাকবো? তরঙ্গ বেগ। এ নাম্বার হয়ে যায় আমাদের রাইট আনসার। একটি নির্দিষ্ট দিকে তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলে থাকি সেই তরঙ্গের বেগ। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, একটা অঙ্ক দেওয়া আছে আর খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। অপশান দেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং স্বাভাবিক চাপে শুষ্ক বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে 332 মিটার/সেকেন্ড হলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ কত হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমাদের শুষ্ক বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে 332 মিটার/সেকেন্ড, তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় শব্দের বেগ কত হবে? অপশান দেওয়া আছে 352 মিটার/সেকেন্ড, 350 মিটার/সেকেন্ড, 344 মিটার/সেকেন্ড, নাকি 338 মিটার/সেকেন্ড। এই অঙ্কটা করতে হলে তোমাদের একটা ছোট্ট সূত্র মাথায় রাখতে হবে, সেটা হলো VT। টি উষ্ণতায় শব্দের বেগ সমান V0, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় শব্দের বেগ প্লাস 0.6 ইন্টু টি, যে টেম্পারেচারটা আমাদের দেওয়া থাকবে। এখানে টিটা ক্যাপিটাল লিখলেই ভালো হয়, টি, ঠিক আছে? তাহলে VT
ইকুয়ালস টু ভি নট প্লাস 0.6 ইন্টু টি। তাহলে আমাদের বের করতে বলেছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় শব্দের বেগ, মানে আমাদের V20 ডিগ্রি সেন্টিগ্রেডে বের করতে বলেছে, ইকুয়ালস টু ভি নট 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় শব্দের বেগ আমাদের দেওয়া আছে 332 প্লাস 0.6 ইন্টু টি 0.6, আর আমাদের টেম্পারেচার কত দেওয়া আছে 20 ডিগ্রি। তাহলে এখানে এবারে ক্যালকুলেট করো, দেখো 332 প্লাস 0.6 ইন্টু 20 করলে আসবে 12। এটা যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমাদের আসছে 344 মিটার পার সেকেন্ড। তাহলে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও স্বাভাবিক চাপে শব্দের বেগ যদি 332 মিটার পার সেকেন্ড হয়, তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই শব্দেরই বেগ কত হবে 344 মিটার পার সেকেন্ড। আমাদের সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পারলে এই সূত্রটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে ভিটি ইকুয়ালস টু ভি নট প্লাস 0.6 ইন্টু টি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আসতেই পারে। চলো নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, বলেছে উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেন্টিমিটার, তাহলে তার ফোকাস দূরত্ব কত হবে? উত্তল দর্পণ দেওয়া আছে একটি, উত্তল দর্পণে কী হয়, ভেতরের দিকটা পলিশ করা থাকে আর বাইরের দিকটা মিরর, এটা মিরর, এখানে রিফ্লেক্ট করে লাইট, আর ভেতরের দিকটা পলিশ করা থাকে। এই উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেন্টিমিটার, তাহলে ফোকাস দূরত্ব কত? অপশান দেওয়া আছে 14 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার নাকি 28 সেন্টিমিটার। এবারে আমরা একটা সূত্র জানি যে এফ ফোকাস দূরত্ব ইকুয়ালস টু আর আপন 2, আরটা হলো রেডিয়াস অফ কার্ভেচার অথবা বক্রতা ব্যাসার্ধ। এখানে আমাদের ফোকাস বের করতে বলেছে, এফ ইকুয়ালস টু রেডিয়াস অফ কার্ভেচার দেওয়া আছে আমাদের 14 আপন 2, কাটাকাটি করলে আসছে 7, তাহলে ফোকাস দূরত্ব আমাদের কত হয়ে যাবে 7 সেন্টিমিটার। এটা দেখো অপশান নাম্বার সিতে দেওয়া আছে, তাহলে সি হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ যদি 14 সেন্টিমিটার হয় তাহলে ফোকাস দূরত্ব হবে 7, মানে উত্তল দর্পণই হোক আর অবতল দর্পণই হোক, যদি বক্রতা ব্যাসার্ধ কোনো একটা দেওয়া থাকে তাহলে ফোকাস দূরত্ব কিন্তু সেই বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, বলেছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে বলেছে যে বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 50 সেন্টিমিটার এবং গোলীয় দর্পণে বিম্বের দৈর্ঘ্য বা প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 25 সেন্টিমিটার, তাহলে বিবর্ধন বা ম্যাগনিফিকেশন কত হবে? এখানে আমি তোমাদের একটা সূত্র বলে দেবো, মনে রাখবে যে ম্যাগনিফিকেশন বা বিবর্ধন ইকুয়ালস টু কী হবে, হাইট অফ ইমেজ, ঠিক আছে, HI হাইট অফ ইমেজ মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই হাইট অফ অবজেক্ট, ঠিক আছে, মানে বস্তুর দৈর্ঘ্য। যদি আমরা প্রতিবিম্বের দৈর্ঘ্যকে বস্তুর দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা সেখানে কী পেয়ে যাব, বিবর্ধন অথবা ম্যাগনিফিকেশন। এবারে আমাদের দেখো প্রতিবিম্বের দৈর্ঘ্য কত দেওয়া আছে 25 সেন্টিমিটার, লিখে দাও উপরে 25, আর নিচে অবজেক্টের হাইট কত দেওয়া আছে, বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 50 সেন্টিমিটার। তাহলে 25 দিয়ে 50কে কাটলে আসবে 2, মানে 1/2 সমান 0.5 হয়ে যাবে ম্যাগনিফিকেশন। ঠিক আছে, দেখো আমাদের এ নাম্বার হয়ে যাচ্ছে রাইট আনসার। তাহলে এই সূত্রটাও এখানে তোমরা মনে রাখবে। দেখো আজকের সেটে কিন্তু তোমাদের অনেকগুলো সূত্র আমি লিখে দিচ্ছি, এই সূত্রগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে রাখবে, আর এগুলোর উপর তোমরা আরও কোশ্চেন প্র্যাকটিস করবে। এখানেই কোশ্চেন প্র্যাকটিস করানো হবে, তবু তোমরা যদি চাও তোমরাও এক্সট্রাভাবে কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করতে পারো। চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, বলেছে লেন্সের ক্ষমতার একক কী? অপশান আছে ডায়াপ্টার, ওয়াট, অশ্ব ক্ষমতা নাকি কিলোওয়াট। লেন্সের ক্ষমতা, লেন্সের পাওয়ারের ইউনিট কী হবে? অপশানগুলো দেখে নিলে রাইট আনসার দিয়েছ। লেন্সের ক্ষমতার একক হয়ে যায় ডায়াপ্টার। ঠিক আছে, তোমরা যারা যারা ওয়াট দিয়েছ ভুল, ওয়াট কিন্তু নয়, ঠিক আছে, ওয়াট হলো ক্ষমতার একক, কিন্তু লেন্সের ক্ষমতার একক হলো ডায়াপ্টার। নেক্সট 21 নম্বর প্রশ্ন, বলেছে একটি উত্তল লেন্স হতে কোনো বস্তু 24 সেন্টিমিটার দূরে রাখলে লেন্সের বিপরীত দিকে 24 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব সৃষ্টি হলে লেন্সটির ফোকাস দূরত্ব কত হবে? খুব ইজি, খুব ইম্পর্টেন্ট এবং কনসেপচুয়াল একটা কোশ্চেন। দেখো একটা লেন্স দেওয়া আছে আমাদের, আর এই লেন্সের এটা প্রধান অক্ষ, বলেছে যে উত্তল লেন্সের থেকে 24 সেন্টিমিটার দূরে একটি বস্তুকে রাখা আছে। 24 সেন্টিমিটার দূরে আমরা একটি বস্তুকে রাখলাম। এবারে কী হয়েছে, প্রতিবিম্ব লেন্সের বিপরীত দিকেই তৈরি হবে, এখানে 24 সেন্টিমিটার দূরে তৈরি হয়েছে। তাহলে এই যে ডিস্টেন্সটা এটা হলো 24 সেন্টিমিটার, ঠিক আছে, আর এই যে প্রতিবিম্বের দূরত্ব লেন্স থেকে এটা হলো 24 সেন্টিমিটার। এটা তখনই সম্ভব হবে যখন কোনো লেন্সের বক্রতা কেন্দ্রের মধ্যে কোনো বস্তু অবস্থান করবে। তাহলে কি হবে, যদি বক্রতা কেন্দ্রে কোনো বস্তু অবস্থান করে তাহলে ঠিক তার বিপরীত দিকে যে বক্রতা কেন্দ্র সেখানে কিন্তু প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে এখানে দেখো 24 সেন্টিমিটার দেওয়া আছে, আর এখানে প্রতিবিম্বের দূরত্ব 24 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে অবশ্যই বস্তুটি কি লেন্সের বক্রতা কেন্দ্রে অবস্থান করেছে। তাহলে এর ক্ষেত্রে আর ইকুয়ালস টু আমাদের 24, তাই তো। এবারে বলেছে লেন্সটির ফোকাস দূরত্ব কত হবে? ফোকাস দূরত্ব কী হবে? ফোকাস দূরত্ব ইকুয়ালস টু এফ ইকুয়ালস টু আর আপন 2। এবারে আর এর মান দেওয়া আছে 24 আপন 2, তাহলে কাটাকাটি করলে আসছে এখানে 12 সেন্টিমিটার। তাহলে রাইট আনসার হয়ে যাচ্ছে এখানে আমাদের অপশান নাম্বার এ 12 সেন্টিমিটার। খুব ইজি এবং খুব ইম্পর্ট্যান্ট। দেখো একটা সূত্রের উপরেই আমরা দুটো কোশ্চেন করলাম, কিন্তু দুটো কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ তোমাদের একটু ঘুরিয়ে দেওয়া ছিল। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন কী বলেছে,
বলেছে একটি কাচদণ্ডকে সিল্ক বা রেশম দ্বারা ঘষলে কোনটি কোন আধানে আহিত হবে? সিল্ক দেওয়া আছে, সিল্ক, আর এখানে দেওয়া আছে একটা কাচদণ্ড, ঠিক আছে, গ্লাস রড দেওয়া আছে আর সিল্ক দেওয়া আছে। এবারে কি করলো যে এই যে গ্লাস রড, এই গ্লাস রডটাকে কোথায় ঘষলো? সিল্কে ঘষলো। তাহলে সিল্ক এবং গ্লাস রডের মধ্যে কার কি আধান তৈরি হবে? অপশন আছে উভয়ই ধনাত্মক আধানে আহিত হবে, উভয়ই ঋণাত্মক আধানে আহিত হবে, সিল্ক বা রেশম ধনাত্মক আধানে এবং কাচদণ্ড ঋণাত্মক আধানে আহিত হবে, নাকি সিল্ক বা রেশম ঋণাত্মকে আর কাচদণ্ড ধনাত্মক আধানে আহিত হবে। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ঠিক আছে, সিল্ক বা রেশম ঋণাত্মক আধানে আহিত হবে এবং কাচদণ্ড ধনাত্মক আধানে আহিত হবে। কারণ যখন এই গ্লাস রডটাকে এই সিল্কের সাথে ঘষা হবে তখন কি হবে? এই যে গ্লাস রড রয়েছে, এই গ্লাস রডের সারফেস থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে, আর ইলেকট্রন বেরিয়ে গেলে কি হয়? প্লাস হয়ে যায়, তাহলে এখানে প্লাস সাইন আসবে, মানে ধনাত্মক হয়ে যাবে। আর সেই ইলেকট্রনটা এসে স্থানান্তরিত হবে কোথায়? এই সিল্ক বা কটনের মধ্যে। তাহলে ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে এটা হয়ে যাবে মাইনাস। এখানে দেখো তাই বলেছে যে সিল্ক বা রেশম ঋণাত্মক হবে এবং কাচদণ্ড ধনাত্মক হবে, কারণ কাচদণ্ড থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে আর সেই ইলেকট্রন স্থানান্তরিত হবে কোথায়? সিল্ক বা রেশমে। ঠিক আছে, চলো নেক্সট 23 নম্বর প্রশ্ন। দেখা বলেছে দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে এদের মধ্যবর্তী বলের পরিমাণ কি? আমাদের এখানে আরেকটা কন্ডিশন দেওয়া আছে, সেখানে হলো আধান দুটি কনস্ট্যান্ট দেওয়া আছে, মানে প্রথমেও যে দুটি আধান ছিল পরবর্তীতেও সে দুটি আধানই রয়েছে, শুধুমাত্র তাদের দূরত্ব অর্ধেক করা হয়েছে। তাহলে এদের মধ্যে যে বলের পরিমাণ তার কি পরিবর্তন দেখা দেবে? দেখো এটা কুলম্বের সূত্র থেকে তোমাদের কোশ্চেন দেওয়া আছে। আমরা কুলম্বের সূত্র অনুযায়ী জানি যে F ইকুয়ালস টু কে Q1 Q2 আপন আর স্কোয়ার, ঠিক আছে, দুটি বর্গের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবারে আমাদের এখানে আমি তোমাদের বলে দিলাম যে শর্ত কী কী ছিল, যে আধান দুটি সেম থাকবে অন্তিম অবস্থা এবং প্রারম্ভিক অবস্থা, দুই ক্ষেত্রে আধান দুটি সেম। তাহলে Q1 Q2 সেম, কনস্ট্যান্ট, কে তো আমাদের কনস্ট্যান্টই, তাহলে F হয়ে যাচ্ছে F ভ্যারাইজেস 1 আপন আর স্কোয়ার। তাহলে বল আমাদের সেই আধান দুটির বর্গের ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে। এবারে বলেছে যে তাদের মধ্যে দূরত্ব আমরা অর্ধেক করে দিয়েছি, তাহলে এখানে দেখো কি হবে যে F ইকুয়ালস টু 1 আপন আর বাই 2 তার হোল স্কোয়ার, তাই তো। এবারে আর 1 বাই আর স্কোয়ার আপন 4 আসছে, এটা হয়ে যাবে 4 আপন আর স্কোয়ার। দেখো এখানে উপরে কত আসছে? 4 আসছে। তাহলে অন্তিম যে বল তৈরি হবে, দুজনের মধ্যে যে বল ক্রিয়া করবে সেই বল প্রাথমিক বলের থেকে 4 গুণ হয়ে যাবে, কারণ তাদের মধ্যে দূরত্ব কমে গিয়েছে। প্রথমে আধান দুটি এতটা ডিস্টেন্সে ছিল আর এখন আধান দুটি এতটুকু ডিস্টেন্সে আছে, তাহলে এদের মধ্যে কি বলের পরিমাণ অবশ্যই বেড়ে যাবে। এভাবে তোমরা দুটি অপশন তোমরা এলিমিনেট করতে পারতে। কীভাবে? দেখো 1/4 এটা কাটা, মানে কমে যাচ্ছে 1/4, তারপর অর্ধেক, এটাও কিন্তু আমাদের কাটা। আমরা জানি যে আধান দুটির মধ্যে যদি দূরত্ব কমে যায় তাহলে তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল সেটা কিন্তু বেড়ে যাবে। তাহলে এখানে দ্বিগুণ আর 4 গুণ এই দুটি অপশন ছিল। এবারে তোমরা যখন ক্যালকুলেট করলে তখন দেখতে পারলে যে 4 গুণ হয়ে যাবে রাইট আনসার, সি হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। চলো নেক্সট 24 নম্বর প্রশ্ন, খুব ইজি একটা কোশ্চেন। বলেছে 2, 3, 4 মানের 3টি রোধ শ্রেণী সমবায়ে সংযুক্ত থাকলে তাদের তুল্য রোধ কী হবে? 2, 3 এবং 4 তিনটি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করা আছে, তাহলে এদের তুল্য রোধ কী হবে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে? অপশান আছে 8 ওহম, 5 ওহম, 24 ওহম নাকি 9 ওহম। খুব ইজি কোশ্চেন। যদি শ্রেণী সমবায়ে থাকে তাহলে আমরা রোধগুলোকে কি সরাসরি যোগ করে দিই। সিরিজের ক্ষেত্রে কি হয়? আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3, তাই তো। তাহলে যোগ করে দিলে কি হবে? 2 যোগ 3 যোগ 4 সমান সমান হয়ে যাচ্ছে 9। রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি 9 ওহম। এবারে এটাই যদি আমাদের সমান্তরাল সমবায়ে থাকতো তাহলে কি হতো? সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বা প্যারালালের ক্ষেত্রে, ঠিক আছে, প্যারালালের ক্ষেত্রে কি হয়? 1 বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1 আপন R1 প্লাস 1 আপন R2 প্লাস 1 আপন R3। এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ক্যালকুলেট করে। যদি 2, 3 এবং 4 এই তিনটি রোধ যদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকতো তাহলে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অথবা তুল্য রোধ কী হতো? তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। নেক্সট 25 নম্বর প্রশ্ন এবং আজকে আমাদের সেটের লাস্ট প্রশ্ন। দেখা বলেছে কোনো তারের প্রান্তদ্বয়ের বিভবান্তর দেওয়া আছে 20 ভোল্ট এবং এর রোধ দেওয়া আছে 4 ওহম, তাহলে তাদের মধ্য দিয়ে, সেই তারের মধ্য দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? অপশান দেওয়া আছে 4 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার নাকি 7 অ্যাম্পিয়ার। প্রান্তদ্বয়ের বিভবান্তর পোটেনশিয়াল ডিফারেন্স আমাদের দেওয়া আছে 20 ভোল্ট এবং আমাদের রেজিস্ট্যান্স দেওয়া আছে 4 ওহম, তাহলে তার মধ্যে দিয়ে আমাদের কতটা পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? আমাদের আই এর মানটা বের করতে হবে। দেখো এখানে আমরা সূত্র জানি যে ভি ইকুয়ালস টু আই আর,
যেখানে ভি হলো বিভব অন্তর, তারপর আই হলো তড়িৎ প্রবাহ মাত্রা, আর আর কি, আর হলো রেজিস্ট্যান্স। এখানে আমাদের ভি দেওয়া আছে, আর দেওয়া আছে, বের করতে হবে আমাদের আই। এবারে লেখো যে আই ইকুয়ালস টু ভি আপন আর, ভির মান দেওয়া আছে আমাদের 20/4, কেটে দিলে উপরে আসছে 5, তাহলে আমাদের আই ইকুয়ালস টু 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 5 অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? 5 অ্যাম্পিয়ার। দেখো অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। খুব ইজি কোশ্চেন। আজকের সেটে তোমাদের অঙ্কই বেশি ছিল, কিন্তু অঙ্কগুলোও কিন্তু খুব সোজা ছিল। ডাইরেক্ট ফর্মুলা বেস কোশ্চেন, ফর্মুলায় তোমাদের মানগুলো বসিয়ে দিলেই ডাইরেক্ট আনসার বেরিয়ে যাচ্ছে। এ ধরনের কোশ্চেনই কিন্তু তোমাদের বেশি আসে পরীক্ষায়, এ ধরনের কোশ্চেনই তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো এই ছিল আজকের টোটাল 25টি প্রশ্ন। আশা করছি তোমাদের সকলের সব ঠিক হয়েছে। যাদের সব ঠিক হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যাদের কিছু ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে, সঠিক আনসারগুলো তোমরা দেখো, কি ব্যাখ্যা দিয়েছি সেটা তোমরা মনোযোগ সহকারে শোনো। আশা করছি তোমরা সকলেই বুঝতে পারবে যাদের কোনো জায়গায় ভুল হয়েছে। ঠিক আছে, তো এবারে তোমরা কমপ্লিট ক্লাসটি দেখে নিলে এবারে তোমাদের যেটা করতে হবে সেটা হলো তোমরা ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা টেলিগ্রাম গ্রুপ ভিজিট করো, সেখান থেকে এই পিডিএফটি ডাউনলোড করে নিয়ে কমপ্লিট পিডিএফটি পড়ো। তারপর সেই পিডিএফের সেকেন্ড লাস্ট স্লাইডে লেখা আছে কানেক্ট উইথ আস, আমাদের সাথে তোমরা কীভাবে যুক্ত হতে পারবে। এখানে আমাদের সমস্ত পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ক্লিক হেরে ট্যাপ করলেই সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারবে। তোমাদের এক্সামের কিছুদিন রয়েছে, এই কদিন তোমাদের শুধুমাত্র কোশ্চেন প্র্যাকটিস করানো হবে, আর তারপর রয়েছে কাউন্সিলিং প্রসেস। তোমাদের কাউন্সিলিংয়েও কিন্তু এই কমফোর্ট স্টাডি চ্যানেলটি তোমাদের খুব সাহায্য করবে। তো অবশ্যই তোমরা এই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি বলবো যে এই দুই গ্রুপে তোমরা অবশ্যই জয়েন করো, টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমাদের যদি কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে তাহলে তোমরা টেলিগ্রামের ডিসকাশন গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জানাতে পারো। এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা তোমাদের কোশ্চেন দিয়ে তোমরা নিজেদের একে অপরকে সাহায্য করতে পারো কোশ্চেন সলভের মাধ্যমে। এই সুযোগ কিন্তু তোমাদের এই দুই গ্রুপে দেওয়া আছে, তো তোমরা অবশ্যই জয়েন করো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা যারা এখনও ক্লাসটি দেখছো তোমাদের থ্যাংক ইউ। আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিকে লাইক করে দেবে। আর এই সমস্ত কোশ্চেন প্র্যাকটিস সিরিজ যদি তোমাদের সত্যি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে হ্যাঁ এগুলো হেল্পফুল হচ্ছে। আর কত আসছে 25টি প্রশ্নের মধ্যে তোমার কতগুলো ঠিক হলো, ক্যালকুলেট করে কত আসছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের বন্ধুবান্ধব যারা এখনও কমফোর্ট স্টাডির সাথে যুক্ত হতে পারেনি তাদের কাছে লিঙ্ক পাঠিয়ে দাও, তারাও যাতে কমফোর্ট স্টাডির সাথে যুক্ত হতে পারে এবং এখান থেকে কিছু শিখতে পারে। ঠিক আছে, আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এই বেল আইকনটি ট্যাপ করে নোটিফিকেশন অল করে রেখো, যাতে কোনো ক্লাসের নোটিফিকেশন তোমাদের মিস না হয়। ক্লাস আসার সাথে সাথেই যেন তোমরা ক্লাস দেখতে পারো। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটি কোশ্চেন প্র্যাকটিস সেশনে। তাদের জন্য বাই, পড়তে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো।